বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছে। তো শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ের অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার এই চ্যাপ্টারে কিছু বেসিক টপিক নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়গুলো দেখো, একটু অ্যাসিডিটি বলতে কী বুঝি আমরা সেটা দেখব, অ্যাসিডিটির কারণগুলো দেখব, এরপরে সঠিক খাদ্য নির্বাচন আমরা একটু দেখব, এরপর নির্দেশক কী এটা নিয়ে একটু আলোচনা করব। এবার আমরা পিএইচ সম্পর্কে জানবো, পিএইচের মান জানার প্রয়োজনীয়তা কতটুকু সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথম আমরা চলে আসি, অ্যাসিডিটি বলতে কি বোঝায় বা অ্যাসিডিটি কি। তো শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের পাকস্থলীতে খাদ্য হজমের জন্য স্পেসিফিক যে অ্যাসিডটা থাকে সেটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এই অ্যাসিডটি কিন্তু একটি নির্দিষ্ট মাত্রায় আমাদের পাকস্থলীতে নিজে নিজে প্রস্তুত হয়। যে কোনো অংশে কোনোভাবে যদি এই HCl-এর পরিমাণটা যদি কোনোভাবে বেড়ে যায়, তখন সেই অবস্থাটাকে বলা হয় পাকস্থলীর অ্যাসিডিটি। আবার বলতেছি, পাকস্থলীতে খাদ্য হজমের জন্য একটি নির্দিষ্ট মাত্রার HCl থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, এটি নিজে নিজেই প্রস্তুত হয়। তো কোনো অংশে যে কোনোভাবে যদি এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাত্রা একটু বেড়ে যায়, তখন সেই অবস্থাটাকে বলা হয় পাকস্থলীর অ্যাসিডিটি। এখন প্রশ্ন হলো, এই অ্যাসিডিটি কেন হয়, এর কারণগুলো কি কি, কোন কোন কারণে এই অ্যাসিডিটিটা হয় সেটা আমরা একটু দেখব। তো প্রথম কথা হলো, আমাদের খাদ্য অভ্যাসের কারণে এই অ্যাসিডিটি হতে পারে। ঠিক আছে, যেমন আমরা আমাদের ডেইলি লাইফে আমরা অনেকগুলো ফলের রস এবং সফট ড্রিঙ্কস যেগুলো আমরা পান করি, সেগুলো কিন্তু অনেকাংশে অম্লীয় হয়ে থাকে, অ্যাসিডিক টাইপের হয়ে থাকে। তো এগুলো যদি অতিরিক্ত করে ফেলি, অতিরিক্ত পান করে থাকি, তখনও কিন্তু এই অ্যাসিডিটি হবে, পাকস্থলীতে এই প্রবলেমটা দেখা যাবে। তাছাড়া অতিরিক্ত কোমল পানীয় পান করা এবং চা কফি এগুলো যদি খালি পেটে আমরা অভ্যস্ত হয়ে যাই, পান করতে অভ্যস্ত হয়ে যাই, তখনও কিন্তু এই প্রবলেমটা দেখা যাবে, পাকস্থলী অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাবে এবং হজমও প্রবলেম হবে। এছাড়া অতিরিক্ত তেলে ভাজা জিনিস, চর্বি জাতীয় খাবার যদি আমরা খাই, সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা অ্যারাইজ করে। তাছাড়া বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী পেঁয়াজ, রসুন, মরিচ এবং অন্যান্য অতিরিক্ত মশলা দেওয়া খাবার, চকলেট, এগুলো কিন্তু পাকস্থলীর অ্যাসিডিটি তৈরির অন্যতম কারণ। এছাড়া খাদ্য অভ্যাস ছাড়াও কিন্তু আরও কিছু প্রবলেমের কারণে আমাদের অ্যাসিডিটি হতে পারে, যেমন দুশ্চিন্তা করা, অতিরিক্ত চিন্তা করা, সময় মতো খাবার না খাওয়া, পর্যাপ্ত পরিমাণে না ঘুমানো। ঠিক আছে, এই প্রবলেমের কারণে কিন্তু এই অ্যাসিডিটি হয়। তাছাড়া ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণেও কিন্তু অ্যাসিডিটি হতে পারে। ঠিক আছে, এখন প্রশ্ন হলো, এই অ্যাসিডিটি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদেরকে কোন ধরনের খাদ্য চুজ করতে হবে, আমাদের ডেইলি খাদ্যের মেনুতে কোন ধরনের খাবারগুলো রাখতে হবে। তো একটা কথা বলে রাখি, পাকস্থলীর অ্যাসিডিটি মানে হলো অ্যাসিডের মাত্রাটা বেড়ে গেল। এখন আমরা যদি সেই অ্যাসিডের মাত্রাটাকে যদি প্রশমিত করতে যাই, হ্রাস করতে যাই বা একটা ইউনিক লেভেলে রাখতে চাই, তাহলে আমাদেরকে এমন সব খাদ্য বা খাবার আমাদের খাদ্যের তালিকায় মেনুতে রাখতে হবে যেগুলো অনেকাংশে ক্ষারীয় টাইপের হয়, ক্ষার জাতীয়। আমরা জানি অম্লটাকে বেনিশ করার জন্য আমাদের ক্ষারের দরকার, তাহলে আমরা এমন সব খাবার চুজ করব খাদ্যের মেনুতে যেগুলোতে কী থাকে, ক্ষারযুক্ত থাকে। যেমন বিশেষ করে বেশিরভাগ শাকসবজি, ব্রকলি, পুঁই শাক, পালং শাক, গাজর, শিম, বিট, লেটুস পাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি ইত্যাদি সবজিগুলো এই অ্যাসিডিটি থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে পারে। আবার কিছু কিছু খাদ্যশস্য যেমন ডাল, মিষ্টি, ভুট্টা, যেগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। এছাড়া দুধ জাতীয় খাবারের মধ্যে সয়া মাখন, ছাগলের দুধ থেকে তৈরি করা মাখন, এরপরে সয়া দুধ, বাদাম দুধ, এগুলো খাদ্যধর্মী হওয়ার কারণে অ্যাসিডিটি অনেকাংশে কমাতে পারে। এছাড়া নানা রকমের বাদাম, হার্বাল চা, সবুজ চা, আদা চাকেও কিন্তু আমরা অতিরিক্ত অ্যাসিড কমাতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাসিডিটি কী তার ডেফিনেশনটা দেখলাম, অ্যাসিডিটির কারণগুলো আমরা দেখলাম, কোন কোন কারণে কী কী কারণে অ্যাসিডিটি হতে পারে সেটা দেখলাম, এবং সঠিক খাদ্য নির্বাচন, যে কোন কোন খাবারগুলো আমাদের খাদ্যের মেনুতে রাখতে হবে সেই বিষয়টা আমরা দেখলাম। এরপর আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে চাই, সেটা হলো নির্দেশক কী, এই বিষয়টা আমি একটু আলোচনা করব।
নির্দেশক হলো এমন কিছু পদার্থকে বোঝানো হয় বা এমন কিছু পদার্থ যেগুলো ক্ষারীয় বা অম্লীয় দ্রবণে নিজেদের বর্ণ পরিবর্তন করার মাধ্যমে ক্ষারীয় এবং অম্লীয় ক্ষারীয় দ্রবণ এবং অম্লীয় দ্রবণকে কি করে দেয়, শনাক্ত করে দেয়, তাদেরকে বলা হয় নির্দেশক। আবার বলতেছি, নির্দেশক হলো ওই সকল পদার্থ যেগুলো নিজেদের বর্ণ পরিবর্তন করার মাধ্যমে অ্যাসিড এবং ক্ষারীয় দ্রবণ কী করে দেয়, শনাক্ত করে দেয়, তাদেরকে বলা হয় নির্দেশক। আমরা কয়েকটি নির্দেশকের নাম যদি আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি, আমরা লাল লিটমাস কাগজ, তোমরা জানো লাল লিটমাস অথবা নীল লিটমাস। এরপরে 2 নম্বর আমরা বলতে পারি কি, মিথাইল অরেঞ্জ। এরপর আমরা বলতে পারি মিথাইল রেড। এগুলো হলো প্রত্যেকটা নির্দেশক। এরপর আছে ফেনলফথালিন। ঠিক আছে, ফেনলফথ্যালিন। তাহলে এগুলোকে বলা হয় নির্দেশক। এই নির্দেশকগুলো তাদের নিজেদের বর্ণ পরিবর্তন করার মাধ্যমে আমাদেরকে ক্ষারীয় দ্রবণ এবং অম্লীয় দ্রবণকে কী করে দেয়, শনাক্ত করে দেয়। ঠিক আছে, যেমন আমরা যদি একটা ক্ষারীয় দ্রবণের মধ্যে আমরা যদি লাল লিটমাস পেপারটা যদি রাখি, তাহলে এই লাল লিটমাস কাগজটা কিন্তু বর্ণ পরিবর্তন করে নীল হয়ে যাবে। সিমিলারলি অ্যাসিডীয় দ্রবণের নমুনার মধ্যে যদি আমরা নীল লিটমাস কাগজটা রাখি, তাহলে সেটা বর্ণ পরিবর্তন করে লাল হয়ে যাবে। সিমিলারলি এই মিথাইল অরেঞ্জ, তারপর মিথাইল রেড, ফেনলফথ্যালিন, এই নির্দেশকগুলোও কিন্তু তাদের নিজেদের বর্ণ পরিবর্তন করার মাধ্যমে ক্ষারীয় দ্রবণ এবং অম্লীয় দ্রবণটা কী করে দেয়, শনাক্তকরণ করে দেয়। ঠিক আছে, তো এই হলো নির্দেশকের বিষয়টা। এরপর আমরা যেটা দেখব সেটা হলো পিএইচ। এই পিএইচটা কিন্তু এই অধ্যায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব পিএইচ কী, পিএইচের ডেফিনেশনটা কী। তো প্রথমে যদি আমি পিএইচের আবিধানিক অর্থটা বলি, পিএইচের আবিধানিক অর্থ হলো হাইড্রোজেন আয়নের ক্ষমতা। কি বললাম? হাইড্রোজেন আয়নের ক্ষমতা। ঠিক আছে, মাথা রাখতে হবে। তাহলে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ক্ষমতা হলো পিএইচের আবিধানিক অর্থ। এখন তো আমি সংজ্ঞায় চলে আসি। থিওরিটিক্যাল ডেফিনেশন যদি আমি পিএইচের ক্ষেত্রে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে বলা হয় কি, পিএইচ। তা আমি যদি পিএইচ একটু লিখি সংক্ষেপে, যে মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে কী বলা হয়, পিএইচ বলা হয়। ঠিক আছে, তো আমাদের দৈনন্দিন জীবনে পিএইচের এক্স্যাক্টলি মান জানা কিন্তু খুবই প্রয়োজনীয়। তোমরা জানো বিশুদ্ধ পানির পিএইচ হলো 7। বিশুদ্ধ পানির পিএইচের মান কত, 7। এটা দ্বারা আমরা কী বুঝি, যে বিশুদ্ধ পানি হলো এটা নিরপেক্ষ। দ্যাট মিনস এটা অম্লীয় না, এটা অ্যাসিড তোমার ক্ষারীয় না। ঠিক আছে, এটা হলো নিরপেক্ষ একটা পদার্থ, বিশুদ্ধ পানি। তো তোমরা তোমাদের বইয়ের 154 পৃষ্ঠা যদি খুলে থাকো, তো সেখানে দেখবে একটা ইউনিভার্সাল নির্দেশক কালারের একটা চার্ট দেওয়া আছে। একটা কালারের চার্ট দেওয়া আছে, বিভিন্ন কালার দেওয়া আছে, এবং তার রেসপেক্টে পিএইচের ভিন্ন ভিন্ন মান সেখানে দেওয়া আছে। তো পিএইচের মান যদি 7 হয় এবং 7-এর জন্য যে কালারটা দেখা যাচ্ছে আর নির্দেশকের কালার যদি ওরকম হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলতে পারি কি, নিরপেক্ষ দ্রবণ। ঠিক আছে, অ্যাসিডও না, অম্লও না। এখন যদি সেই পিএইচের মান যদি আস্তে আস্তে কমতে থাকে, দ্যাট মিনস আমি যদি স্পেসিফিক করে যদি বলি, তাহলে যে পিএইচ লেস দেন যদি 7 হয়, পিএইচের মান যদি 7-এর চেয়ে যদি ছোটো হয়, তাহলে সেটা হবে অ্যাসিডীয় দ্রবণ। অ্যাসিডীয় দ্রবণ। অনুরূপভাবে পিএইচের মান যদি গ্রেটার দেন 7 হয়, তাহলে সেটা কি হবে, ক্ষারীয় দ্রবণ।
তো এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো পিএইচের মান 7-এর চেয়ে যত কমবে, যত ছোটো মানের দিকে যাবে, তত কিন্তু অ্যাসিডের মাত্রাটা বাড়তে থাকবে, তীব্র অ্যাসিডের দিকে যাবে। সিমিলারলি পিএইচের মান 7 থেকে যত বেশি হবে, তত ক্ষারের তীব্রতাটা কী হবে, বাড়তে থাকবে। তাহলে আমাদের পিএইচের এক্স্যাক্টলি মানগুলো জানা খুবই জরুরি। এক্ষেত্রে আরেকটা কাজ করে যায়, সেটা হলো যে তোমরা তোমাদের বইয়ের 155 পৃষ্ঠা যদি খোলো, তাহলে এখানে পিএইচের যে নির্দিষ্ট মানগুলো আমাদের দৈনন্দিন জীবনে জেনে রাখা দরকার, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি স্পেসিফিক মানগুলো এখানে দেওয়া আছে। যেমন এখানে বলা হচ্ছে যে আমাদের ধমনীতে যে রক্ত থাকে, সেই রক্তের যে পিএইচ, সেই পিএইচের মানটা হলো 7.4, অর্থাৎ ধমনীর রক্তের যে পিএইচ সেটা হলো 7.4। তার মানে আমাদের ধমনীর রক্তের পিএইচের মান 7 থেকে কিছুটা বেশি। তো কিছুটা বেশি, তখন আমরা কি বলতে পারি যে আমাদের ধমনীর রক্তটা কি অ্যাসিডীয় নাকি অম্লীয়, আমরা কি বলতে পারি? এখান থেকে যে 7.4 হওয়ার কারণে আমাদের ধমনীর রক্ত অম্লীয় না ক্ষারীয়, তাহলে এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে 7.4 দ্যাট মিনস আমাদের ধমনীর রক্ত ঈষৎ খুব অল্প পরিমাণে ক্ষারীয়, যেহেতু গ্রেটার দেন 7-এর কাছাকাছি খুব অল্প পরিমাণে বেশি আর কি, অর্থাৎ এটা সামান্য ক্ষারধর্মী। এই সামান্য মানের যদি ±0.4 এটার যদি একটু এদিক ওদিক হয়, হেরফের হয়, তাহলে মারাত্মক বিপর্যয় ঘটার সম্ভাবনা আছে, এমনকি মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এরপর আমাদের জিহ্বার লালার যে পিএইচ, জিহ্বার লালার যে পিএইচ, সেই পিএইচের মান কত? 6.6। এটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট একটা মান, যে এই মানের কাছাকাছি থাকলে তখন তার সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে। তোমরা জানো লালা এক ধরনের তরল পদার্থ, যেটা আমাদের মুখের ভিতরে 3 জোড়া লালা গ্রন্থি আছে, ওখান থেকে নিঃসৃত হয়। এই লালা আসলে খাদ্যবস্তুর সাথে মিক্স হয়ে খাদ্যবস্তুটাকে ইজিলি গলাধকরণ করতে সাহায্য করে। আমাদের জিহ্বার এই যে লালার পিএইচের মান দেখা যাচ্ছে 6.6, দ্যাট মিনস এটা 7 থেকে কিছুটা কম। তাহলে আমাদের জিহ্বার লালা আমরা কি বলতে পারি, এই লালাটা কি অ্যাসিডীয় নাকি ক্ষারীয়? এটা অল্প মাত্রায় ঈষৎ অম্লীয় আমরা বলতে পারি, ঠিক আছে? তাহলে এরপর আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য যে অ্যাসিডটা থাকে, তোমরা সবাই জানো, সেটা হলো HCl। এটা একটা তীব্র অ্যাসিড। এই তীব্র অ্যাসিডের পিএইচের মান কত? এই তীব্র অ্যাসিডের পিএইচের মান হলো 2। তাহলে আমাদের পাকস্থলীতে খাদ্য হজমের জন্য যে অ্যাসিডটা থাকে সেটার নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচের মান হলো কত? 2। এটি যথেষ্ট শক্তিশালী অ্যাসিডের পরিমাণ, তবে অবাক হওয়ার কোনো কারণ নেই। খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে এই শক্তিশালী অ্যাসিডের পরিমাণটা থাকে। তবে আমরা একটু আগেই পড়ে আসছিলাম, এই মাত্রার একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু আমাদের প্রবলেম হয়, বদহজম হতে পারে, সমস্যা হতে পারে। এখানে লেখা আছে তোমাদের বইতে যে এই মানের যদি 0.5 এদিক ওদিক হয়, তাহলে আমাদের বদহজম শুরু হবে, সমস্যা হবে। এরপরে প্রস্রাবের পিএইচের মান 7-এর কম থাকাটাই স্বাভাবিক। এরপরে দেখো মাটির পিএইচ, আমাদের মাটির পিএইচের মানের যে লিমিটটা দেওয়া আছে সেটা আমাদের অবশ্যই জানতে হবে। সেই পিএইচের লিমিট মানটা হলো মাটির পিএইচের মান 4 থেকে 8-এর মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে মাটির পিএইচের মান কত? 4 থেকে 8। এখান থেকে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতেছি যে মাটি অনেক সময় অম্লীয় হতে পারে, অনেক সময় ক্ষারীয় হতে পারে। যেহেতু লিমিটটা 7-এর চেয়ে কমও আছে, 7-এর বেশিও দেখা যাচ্ছে, সো এখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি যে মাটি অনেক সময় অম্লীয় হতে পারে, অনেক সময় ক্ষারীয় টাইপেরও হতে পারে, ঠিক আছে? যে মাটির পিএইচের মান যদি 3-এর কম হয়ে যায়, যদি মাটির পিএইচের মান যদি লেস দেন 3 হয়, তখন সেই মাটিটাকে আমরা বলতে পারি বহু অংশে সেটা অম্লীয় হয়ে গেছে, অম্লীয় মাটি। তো এই ক্ষেত্রে কি হয়, তাহলে মাটির পিএইচের মান যদি লেস দেন 3 হয়, সেক্ষেত্রে মাটির মধ্যে থাকা গুরুত্বপূর্ণ উপাদান
ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই উপাদানগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, চলে যায়, মাটি থেকে চলে যায়। তার ফলে মাটির উর্বরতা কমে যায়। এই অ্যাসিডিক মাটির জন্য, তার মানে মাটি অনেকাংশে কী হয়ে গেছে, অম্লীয় হয়ে গেছে। এই অ্যাসিডিক মাটির জন্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামযুক্ত সার ব্যবহার করে আমাদের পিএইচের মানটাকে এক্স্যাক্টলি মানে নিয়ে আসতে হবে। অপরদিকে মাটি যদি খুব ক্ষারীয় হয়, দ্যাট মিন্স মাটির পিএইচের মান যদি তোমার কি হয় 9.5 চেয়ে যদি বেশি হয়, মাটির পিএইচের মান যদি 9.5 চেয়ে বেশি হয়, তখন সেই মাটিকে আমরা বলতে পারি অনেকাংশে সেই মাটি কী হয়ে গেছে, ক্ষারীয় হয়ে গেছে। তো মাটিতে যদি ক্ষারের পরিমাণ বেশি হয়ে যায়, তখন কি হয় যে মাটির উর্বরতা নষ্ট হয়। এক্ষেত্রে মাটিতে থাকা অ্যালুমিনিয়াম আয়ন, এই অ্যালুমিনিয়াম আয়নটি সহজে মাটি থেকে গাছের মূলে চলে যায় এবং এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। তো এই ক্ষারীয় মাটির জন্য তাহলে অতিরিক্ত ক্ষার থেকে রক্ষা করার জন্য মাটিতে আমরা যে সকল সার ব্যবহার করব, সেগুলো হলো নাইট্রেট ও ফসফেট জাতীয় সার। তাহলে এই ক্ষারীয় মাটির পিএইচের মানটাকে আমাদের তোমার একটা নির্দিষ্ট মানে এক্স্যাক্ট মানে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, যে সারগুলো ব্যবহার করতে হবে সেটা কি হইতে পারে, যে নাইট্রেট এবং ফসফেট জাতীয় সার আমাদেরকে জমিতে বা মাটিতে কি করতে হবে, ব্যবহার করতে হবে। আমরা জানি তোমার অ্যামোনিয়াম নাইট্রেট এবং অ্যামোনিয়াম ফসফেট জাতীয় সারগুলো অনেকটা অম্লীয় হয়। তাহলে ক্ষারের মাত্রাটাকে প্রশমিত করার জন্য আমাদেরকে অম্লীয় সার ব্যবহার করতে হবে। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রেট, এরপরে তোমার অ্যামোনিয়াম ফসফেট, এই সারগুলো আমাদের কী করতে হবে, প্রয়োগ করতে হবে। কেন প্রয়োগ করব আমরা, যদি মাটির পিএইচের মান, আবার বলতেছি, মাটির পিএইচের মান যদি 9.5 চেয়ে বেশি হয়ে যায়, তখন আমরা জমিতে বা মাটিতে এই ধরনের অম্লীয় সারগুলো ব্যবহার করে পিএইচের মানটা কী করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে দেখো, বাজারে মুখ ধোয়ার জন্য যেসব প্রসাধন সামগ্রী পাওয়া যায় তাতে লেখা থাকে পিএইচের মান 5.5, অর্থাৎ বাজারে যে সকল প্রসাধনী সামগ্রী পাওয়া যায় সেই প্রসাধনী সামগ্রীতে পিএইচের মান কত, 5.5। বোঝা যাচ্ছে এটা হলো অম্লীয় টাইপের। ঠিক আছে, তবে নবজন্ম নেওয়া শিশুদের ত্বকের পিএইচের মান থাকে 7 নিরপেক্ষ। তো বড়দের ব্যবহারকৃত এই সকল প্রসাধনী সামগ্রী যদি আমরা শিশুদের ত্বকে ব্যবহার করি তাহলে প্রবলেম দেখা যাবে, কারণ এটা হলো অম্লীয় টাইপের। তাহলে এক্ষেত্রে শিশুদের ত্বকের অনেকাংশে প্রবলেম হতে পারে। তাহলে আমরা দেখলাম আসলে যে পিএইচের মান জানা আমাদের ডেইলি লাইফের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্স্যাক্টলি পিএইচের মান না জানলে আমাদের অনেক সমস্যা হতে পারে। তাছাড়া দেখো, আমাদের বইতে 155 পৃষ্ঠায় বিভিন্ন শিল্প রাসায়নিক প্রক্রিয়ায় পিএইচ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নানা রকম ঔষধ, কলমের কালি, বেকারিতে লজেন্স জাতীয় মিষ্টি খাদ্যদ্রব্য, চামড়া প্রস্তুতি ইত্যাদি অনেক ক্ষেত্রে পিএইচের মান নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আলোকচিত্র সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়ায় কিংবা রং তৈরি ও ব্যবহারে, ধাতব পদার্থের ইলেকট্রোপ্লেটিং, এরকম হাজারো ক্ষেত্রে পিএইচের মান নিয়ন্ত্রণ করে কাজ করা হয়। তাহলে পিএইচের মান বেড়ে গেলে কিংবা কমে গেলে তাকে এক্স্যাক্টলি মানে আনাটা আমাদের প্রয়োজন। আমরা দেখলাম মাটিতে যদি নির্দিষ্ট মাত্রা চেয়ে কমে যায়, পিএইচের মান বেড়ে যায়, সমস্যা হয়। তাহলে এই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, এবং নিয়ন্ত্রণ করার জন্য তো আমাদের জানতে হবে এক্স্যাক্টলি কতটুকু মান হওয়া উচিত পিএইচের। তো এই জন্যই তোমাদের বইয়ের যে টপিকটা শুরু করছে সেটা কি, যে পিএইচের মান জানার প্রয়োজনীয়তা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম পিএইচের মান জানাটা খুবই জরুরি আমাদের দৈনন্দিন জীবনের জন্য। তো আজকে আমরা তোমাদের এই 7ম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার, এই চ্যাপ্টারের এই যে বিষয়গুলো আলোচনা করেছি, তোমরা একটু বাসায় বই খুলে একটু রিডিং করার চেষ্টা করবা। আর পিএইচের জন্য যে স্পেসিফিক যে মানগুলো দেওয়া আছে, ব্লাডে পিএইচ কত, লালায় পিএইচ কত, বা মাটিতে পিএইচের রেঞ্জটা কত,
ঠিক আছে। প্রসাধন সামগ্রীতে পিএইচের মান কত, এই এক্স্যাক্টলি মানগুলো মনে রাখতে হবে। নির্দেশক কী, ডেফিনেশনটা মাথায় রাখতে হবে। এরপরে অ্যাসিডিটি কী, অ্যাসিডিটির কারণ, সঠিক খাদ্য নির্বাচন, এই বিষয়গুলো তোমরা আরও একটু পড়বা। আশা করি বুঝতে কোনো প্রবলেম হবে না। যদিও কোনো প্রবলেম অ্যারাইজ করে তাহলে ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, ক্লাসে প্রশ্ন করবা, তোমাদের সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।